সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের ঐক্যমতে কমিশন গঠনের পরামর্শ বেগম খালেদা জিয়ার। সংবিধানের বাইরে কিছুই হবে না বলল আওয়ামী লীগ। নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সেলিনা হায়াত আইভী। মনোনয়নপত্র সংগ্রহ করছেন আগ্রহী প্রার্থীরা। নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ তুঙ্গে। 2 সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ঘোষণা এলেও বাস্তবায়ন নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। চাহিদাপত্র পেলেই পাঠাতে প্রস্তুত সরকার, জানালেন মন্ত্রী। শনিবার শুরু হচ্ছে সামুদ্রিক মাছ জরিপ। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজি ও দেশি মাছের সরবরাহ বাড়লেও কমছে না দাম। মৌসুম পুরোপুরি শুরু না হওয়ার অজুহাত বিক্রেতাদের, দাবি অযৌক্তিক বলছেন ক্রেতারা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রহণযোগ্য ও নিরপেক্ষ কমিশনের কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, স্বাধীনতার পরে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশনের রূপরেখা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বেগম জিয়া বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের গঠন নিয়ে যে বৈঠক করবেন রাষ্ট্রপতি, সে বৈঠকের ফল জনসম্মুখে প্রচার করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠনে প্রস্তাবনা তুলে ধরতে শুক্রবার বিকেল 4টার পর রাজধানীর ওয়েস্টিন হোটেলে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগে থেকেই সেখানে সাংবাদিকদের পাশাপাশি দলের মহাসচিব সহ অন্যান্য শীর্ষ নেতা, বিদেশি কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যের শুরুতেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের ভূমিকা তুলে ধরেন বেগম জিয়া। এরপর একে একে নির্বাচন কমিশন পুনর্গঠনে বাছাই কমিটি গঠন প্রক্রিয়ার পাশাপাশি কমিশন শক্তিশালী করতে রূপরেখা দেন তিনি। নিবন্ধনকৃত সকল রাজনৈতিক দল এবং অথবা স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সকল রাজনৈতিক দলের ঐক্যমতের কনসেনসাস ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাস করার তাগিদ দেন বিএনপি চেয়ারপারসন। নির্বাচনের সময় প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের উপরও জোর দেন তিনি। বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময়ে প্রতিরক্ষা বাহিনীকে ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার প্রদান করে সকল নির্বাচনী এলাকায় টহল সহ ভোট কেন্দ্র ও বিশেষ বিশেষ স্থানে মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করবে। এই ব্যবস্থা ভোট গ্রহণ দিবসের 7 দিন পূর্ব হইতে নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশনা পর্যন্ত স্থায়ী হবে। ভোটার তালিকা হালনাগাদের সময় এবার প্রবাসীদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন বেগম জিয়া। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এবং জাতীয় অর্থনীতিতে তাদের অবদান বিবেচনায় প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচনী তফসিল ঘোষণার 7 দিনের মধ্যে জাতীয় ও স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নাম ও তালিকা প্রকাশ করতে হবে। ভবিষ্যতে বিএনপির পক্ষ থেকে নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখাও তুলে ধরার কথা জানান বেগম খালেদা জিয়া। জাতির সামনে উপস্থাপন করব। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আল্লাহ হাফেজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য অন্তঃসারশূন্য মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত। সংবিধানের বাইরে গিয়ে আওয়ামী লীগ কিছুই করবে না। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বেগম জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের সে কথা বলেন। বেগম খালেদা জিয়ার যে বক্তব্য আমাদের কাছে মনে হচ্ছে চর্বিত চর্বম 45 মিনিটের অন্তঃসারশূন্য বক্তব্য প্রমাণ করেছে তিনি জনগণের উপর আস্থাশীল নন। সংবিধান অনুযায়ী যে বিষয়গুলো এখানে আছে সেগুলো রাষ্ট্রপতির কাছে আমরাও বলবো, সেইভাবে করবেন তিনি। কিন্তু এইটা একটি জুরিসডিকশনটা অ্যাবসলিউটলি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি কি করবেন এটা আমরা কাকে ডাকবেন কাকে ডাকবেন না, এটা ইট ইজ আপ টু হিম।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াত আইভী। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ডক্টর সেলিনা হায়াত আইভীর মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার খবর নারায়ণগঞ্জে পৌঁছালে শত শত নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মনোনয়ন পাওয়ার পর শুক্রবার রাতে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেলিনা হায়াত আইভী। পরে সেখানে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, দলের মনোনয়ন বোর্ড প্রতীক দিয়ে যে সম্মান দিয়েছে, নারায়ণগঞ্জবাসী মেয়র নির্বাচিত করে তার প্রতিদান দেবে। তিনি প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে আইভীকে অভিনন্দন জানিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। আমি তো মনে করি আওয়ামী লীগের কোনো পার্ট নেই এখানে। তৃণমূল নেতা কর্মীরা সকলেই এক এবং তৃণমূলের কর্মীরা এখানে সকলে এসেছে। আশা করি ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে এবং সকলে মিলে আমরা ইলেকশন করবো ইনশাল্লাহ। আমাকে মনোনয়ন বোর্ড আজকে যে সম্মান দেখিয়েছে বা যে নমিনেশন দিয়েছে নারায়ণগঞ্জবাসী, সেটা উপহার দিবে 22শে ডিসেম্বর ইনশাল্লাহ। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে আমি অভিনন্দন জানাই। বৃহৎ দল, এটা অনেক বড় দল, এর মধ্যে প্রার্থী থাকতেই পারে, একাধিক প্রার্থী থাকতেই পারে, কিন্তু নমিনেশন তো একজনকে দিতে হবে। নৌকা মার্কা তো দুজনকে দেওয়া দরকার, একজনকে দেওয়া হবে। তো এবার আমার মনে হয় কোনো মান অভিমান থাকলেও এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আমি মনে করি। এদিকে ছুটির দিন শুক্রবার নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনের অফিসে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা কম হলেও এলাকায় এলাকায় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এখন তুঙ্গে। তবে নির্বাচনে শুধু সম্ভাব্য মেয়র প্রার্থী নয়, আলোচনায় গুরুত্ব পাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। নিজ নিজ এলাকায় সন্ত্রাস, মাদক, ইফটিজিং সহ বিভিন্ন সমস্যার সমাধানে কাউন্সিলর প্রার্থীদের জোরালো পদক্ষেপ চান তারা। যে কোনো কারণেই হোক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচনের সব আলো কেড়ে নিয়েছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরাই। এ নিয়ে ভোটারদের মধ্যে তুমুল আগ্রহ থাকলেও এলাকা ভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধানে তারা তাকিয়ে আছেন কাউন্সিলর প্রার্থীদের দিকেই। মেয়র পদে দলীয় প্রভাব থাকলেও কাউন্সিলর পদে প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছেন তারা। কাউন্সিলরই পারে কি এলাকা ভিত্তিক যে সমস্যাগুলো ওনারাই সলভ করতে পারে। মেয়র কিন্তু চাইলেই সরাসরি আসে কাজ করতে পারে না, ওনাদের মাধ্যমে কিন্তু কাজগুলো করতে হবে। গ্রহণযোগ্য ব্যক্তি কাউন্সিল নির্বাচিত হয়, তাইলে আপাময় জনসাধারণের সকল সমস্যা সেই ব্যক্তির দ্বারাই সমাধান দেওয়া সম্ভব। জন্ম নিবন্ধন বিভিন্ন সমস্যা থাকতে পারে, একটা কাউন্সিলর গিয়ে পাওয়া যায় না, ভোগান্তি স্বীকার করে, একটা ভালো কাউন্সিলর চাই। ভোটারদের মনোভাব বুঝে সেভাবেই নির্বাচনী কৌশল ঠিক করছেন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়েই ভোটারদের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। এবার আমরা স্বাস্থ্য এবং শিক্ষাকে প্রাধান্য দিতে চাই। এখানে দলীয় মতভেদের বাহিরে মানুষকে পছন্দ করে থাকে, ভোট দিয়ে থাকে। আমার মূল কাজ হবে মাদক মুক্ত সমাজ গড়া, ইফটিজিং মুক্ত সমাজ গড়া। এদিকে সরকারি ছুটির দিন শুক্রবারে নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন ফর্ম তোলেন মাত্র একজন কাউন্সিলর প্রার্থী। নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, নিয়ম মেনে 24 নভেম্বর পর্যন্ত ফর্ম তুলতে এবং জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র নিতে হলে ব্যাংকের চালান সংগ্রহ করে আমাদেরকে দেখাতে হয় বা দিতে হয়। তো ব্যাংক যেহেতু বন্ধ, সে কারণে আসলে আজকে ফ্লো একটু কম। নারায়ণগঞ্জে 27টি ওয়ার্ডে ভোটার সংখ্যা 4,80,000। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির প্রথম দুদিনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মাত্র একজন। তবে কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 113 জন। এলাকার ভোটাররা বলছেন, মেয়র পদ নিয়ে সকল আলোচনা এবং উত্তেজনা তুঙ্গে উঠলেও যোগ্য প্রার্থীকে কাউন্সিলর বানানোর ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছেন তারা। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রবাসের সময় আরও থাকছে। আনুষ্ঠানিকভাবে একীভূত হলো রবি ও এয়ারটেল। নম্বর পরিবর্তন না করেই নতুন সুবিধা পাবেন এয়ারটেল গ্রাহকরা। 2 সপ্তাহের মধ্যে নতুন করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর ঘোষণা এলেও বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ব্যক্তি খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা।
বারবার ব্যর্থ হওয়ায় এবার শ্রমিকদের সার্বিক সুযোগ সুবিধার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে ৩৫,০০০ টাকায় কর্মী পাঠানোর সিদ্ধান্ত হলেও G2G+ পদ্ধতিতে তা নিশ্চিত করা কঠিন হবে বলেও অভিমত তাদের। চাহিদাপত্র পেলে যাচাই বাছাইয়ের মাধ্যমে যে কোনো সময় সরকার কর্মী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রসূন আশিসের রিপোর্ট। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2012 সালে প্রায় 10 লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে দুদেশের মধ্যে চুক্তি সই হলেও তখন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পান মাত্র 10,000 কর্মী। এরপর নতুন করে 15 লাখ কর্মী নেওয়ার লক্ষ্যে গত 18 ফেব্রুয়ারি পুনরায় সমঝোতা স্মারক সই হয়, কিন্তু একদিন যেতে না যেতেই তা বাতিল করে মালয়েশিয়া সরকার। অবশেষে মঙ্গলবার ঢাকায় প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেদেশের 3টি খাতে শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে কত শ্রমিক নেওয়া হবে তা স্পষ্ট না করায় এবারও জটিলতার আশঙ্কা ব্যক্তি খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের। যতদিন পর্যন্ত এটা বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আসলে মালয়েশিয়াকে আমরা বিশ্বাস করা কঠিন অবস্থা, কারণ ওরা একবার নিয়ে আবার বন্ধ করে আবার নিয়ে। ডিলিংসটা কিভাবে হচ্ছে, ওয়ার্কার কত টাকা বেতন পাবে, অ্যাকচুয়ালি লেবিটা এমপ্লয়ারদের দেওয়ার কথা, সেখানে ওয়ার্কার রাইটটা কোথায়, ওভারটাইমের রাইটটা কোথায়, তার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। কর্মী নেওয়ার সংখ্যা ঠিক না হলেও শ্রমিকদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা, যাতায়াত খরচ ও কর্মী নেওয়ার প্রক্রিয়া আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমাদের যে শ্রমিকরা ওখানে যাবে কাজ করতে তারাও একই রকম বেতন পাবে ওদের ওয়ার্কারদের মতো করেই, এবং ইন্স্যুরেন্সের কাভারেজের মধ্যেও তারা থাকবে। 35,000 টাকা যদি বেশি কেউ গ্রহণ করে তাদের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে দেবো, তাদের ব্যবসা বন্ধ করে দেবো আমরা। এদিকে সরকার নির্ধারিত 35,000 টাকায় কর্মী পাঠানো সম্ভব নয় বলে মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। আর পুরো প্রক্রিয়া কার্যকর করতে কঠোর তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। সরকার যে টাকা পাঠায় আরো 10,000 টাকা যোগ হতে পারে সার্ভিস চার্জ হিসাবে, 15,000 টাকা হতে পারে, 20,000 টাকা হতে পারে, 40-45,000 টাকায় সম্ভব না। যদি আপনি ম্যানেজ না করতে পারেন তাহলে হবে কি কোনো মতেই কিন্তু আপনার এই ওয়ার্কারকে আপনি কিন্তু 2 লাখের নিচে আপনি পাঠাতে পারবেন না। চাহিদাপত্রের উপরেই কর্মী নেওয়ার সংখ্যা নির্ভর করবে জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, শর্ত অনুসারে 3টি ধাপে কর্মী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। চেয়ারম্যান বা কমিশনার থাকলে তার সার্টিফিকেট লাগবে, তার পুলিশ ভেরিফিকেট, তারপর আমাদের কাছে আসবে। তো আমাদের কাছে আমরা একটা ভেরিফিকেশন করবো, এই যে 3টা তাদের ডিমান্ডের উপর আমাদের সংখ্যা নির্ভর করে। তবে আমরা রেডি আছি, যার সংখ্যা চায় তা আমরা দিতে পারবো। মালয়েশিয়ার পর কাতার ও রাশিয়া সহ শিগগিরই আরও কয়েকটি দেশে জনশক্তি রপ্তানির সুযোগ মিলবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। পরিকল্পনা আছে যে কিছু। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদের একটি অংশ জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। বাংলাদেশের সমুদ্র সীমায় কি পরিমাণ ও কত প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে তা অনুসন্ধানে জরিপ শুরু করছে সরকার। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম থেকে জরিপ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে জরিপের মধ্য দিয়ে দেশের মৎস্য খাত সমৃদ্ধ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টেকসই জরিপের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। বিশ্বে আগামী দিনে অর্থনৈতিক সম্পদের অপার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে দিন দিন বেশ আলোচিত হয়ে উঠছে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। উন্নত দেশগুলো ইতিমধ্যে তাদের সমুদ্র সীমায় সম্পদ অনুসন্ধান ও আহরণ শুরু করেছে। দেরিতে হলেও বাংলাদেশ সরকারও গ্রহণ করেছে বিভিন্ন পদক্ষেপ। এরই অংশ হিসেবে বাংলাদেশের সমুদ্র এলাকায় মৎস্য সম্পদের পরিমাণ ও অবস্থান জানতে নিয়ে আসা হয়েছে আরভিমিন সন্ধানী নামের একটি জরিপ জাহাজ। 4 জন বিশেষজ্ঞের নেতৃত্বে প্রথম দফায় আগামী বছরের এপ্রিল পর্যন্ত 10 থেকে 12 দিনের 6টি ক্রুজিং চালানো হবে। মৎস্য অধিদপ্তর জানিয়েছে এসব অঞ্চলে প্রথমেই জরিপ করা হবে চিংড়ির উপর। এই জরিপের মাধ্যমে সঠিক তথ্য নিয়ে সমুদ্রের মৎস্য আহরণ এটার আমরা পদক্ষেপ নিচ্ছি এবং এই ব্যাপারে আমরা আগামী বছর থেকেই কার্যকর ভূমিকা নিয়ে এগিয়ে যেতে পারবো। 3টা স্টেজে আমরা ভাগ করেছি আমাদের ক্রুজিং প্ল্যানটাকে। প্রথমে আমরা চিংড়ি অ্যাসেস করব, দ্বিতীয় পর্যায়ে আমরা করব হচ্ছে পেলাজিক বা ভাসমান যে মাছ, আর তৃতীয় পর্যায়ে আমরা হচ্ছে ডেমারসাল, যেটা মানে আপনার উঁচু স্তরে থাকে না, একটু গভীরে থাকে। সরকারের এই পদক্ষেপ নেয় বাংলাদেশের মৎস্য খাত অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে টেকসই জরিপের জন্য বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের পরামর্শ তাদের। সবচেয়ে বেটার সুবিধা হবে যে আমাদের বর্তমানে আমাদের মৎস্য সম্পদের যে মজুদটা আছে সেটা কি পরিমাণ আছে এটা নির্ধারণ করা যাবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই সমুদ্র নিয়ে বেশি গবেষণা করেন। তো আমার মনে হয় যে এই দুটো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনার বেশি সংখ্যক রিসার্চার, গবেষক এবং শিক্ষক নিয়ে একটা কমিটি গঠন করা হয়, তাহলে পরে আমরা যে জরিপটা করব সেই জরিপটা সম্ভবত একটা ভালো কিছু আমরা বের করে নিয়ে আসতে পারবো।
ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর 1,18,813 বর্গ কিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র অঞ্চল অর্জনের মধ্যে 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক এবং চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহীশোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের ওপরও অধিকার নিশ্চিত করেছে বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, ভারতের নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের বিরোধী দলীয় দাবি নাকচ সরকারের, পাইকারি বাজারগুলোতে কেনাবেচায় মন্দা। মন্ত্রী এমপি যেই হোক না কেন অন্যায় ও দুর্নীতি করলে বর্তমান সরকার কাউকে ছাড় দেয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সন্ধানের আয়োজনে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সবাই জানেন এই বাংলাদেশ কিভাবে অবস্থার সম্মুখীন হয়েছিল কয়েক মাস আগে। নিরাপদ মানুষ হত্যা করা হয়েছিল ইসলামের নামে, ধর্মের নামে। কোন ধর্ম বিশ্বাস করে এরা বলেন? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, যে ধর্মে কোনো হানাহানি নাই, যে ধর্মে মানুষকে খুন করার কোনো ইখতিয়ার কারণ নাই। সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই ৭১-এর পরে, মুক্তিযুদ্ধের পরে সর্বপ্রথম বাঙালি জাতি শেখ হাসিনার ঐক্যবদ্ধ হয়েছিল বলেই ওই সন্ত্রাস আমরা দমন করেছি, জঙ্গি আমরা উত্থান বন্ধ করে দিয়েছি, দমন করে দিয়েছে বাংলাদেশ। আজকে কি দমন হয়ে গেছে। ক্ষমতাসীন দলের মদদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার সকালে উপজেলার মাদারপুর সাঁওতাল পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু, আনিসুজ্জামান খান বাবু, অমলেন্দু দাস অনুপ সহ জেলা ও উপজেলার নেতারা। সাঁওতালদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন বিএনপি নেতারা। সরজমিনে এখানে এসে আমরা যা দেখেছি, যা শুনেছি, প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমাদের সহকর্মীদেরকে নিয়ে তারা স্বীকার করেছে এই ঘটনাটা সম্পূর্ণ ঘটিয়েছে বর্তমান প্রশাসন এবং আওয়ামী লীগের ছত্রছায়াটা সংঘটিত হয়েছে। সরকার মানুষকে নিরাপত্তা দিতে পারে না, এখন একটা পুলিশ তারা ভয়ে এখনো আতঙ্কিত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতা আসবে, অক্ষরে অক্ষরে এসব আইনের আওতায় নয় বিচার করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। শুক্রবার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। এছাড়াও আদালতের নির্দেশ ছাড়া সাঁওতালদের উচ্ছেদ করার প্রক্রিয়া অবৈধ বলেও মনে করেন তিনি। সাঁওতালরা যে একটা সরকারের অ্যাকোয়ার্ড করা জমিতে, সুগার মিল কর্পোরেশনের অ্যাকোয়ার্ড ল্যান্ডে অধিগ্রহণকৃত জমিতে তারা এসে বসতি স্থাপন করেছে, তাদেরকে উচ্ছেদ করতে হলে সেখানে একটা আইনের ব্যাপার রয়েছে। শুধুমাত্র আদালতে নির্দেশনা দিতে পারবে যে এদের এভিকশনের জন্য, কিন্তু যেভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং থানার পুলিশরা যেভাবে তাদেরকে করেছে, এটা সম্পূর্ণ অবৈধ বেআইনি কাজ করেছে। আমাদের তদন্ত প্রতিবেদনে এসেছে যে স্থানীয় রাজনৈতিক কিছু নেতৃবৃন্দের এখানে ইন্ধন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন। শুক্রবার সকালে নাসিরনগর গৌরমন্দির পরিদর্শন করে ত্রাণ সামগ্রী দেন শিক্ষার্থীরা। এর আগে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে সনাতন বিদ্যার্থী সংসদের ৪৯ জনের দলটি। সকাল 10টার দিকে আশুগঞ্জ এলাকায় পৌঁছালে নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর ১৪ জনকে নাসিরনগর যাওয়ার অনুমতি দেয়া হয়। সনাতন বিদ্যার্থী সংসদের দলনেতা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ফান্ড সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিকে নাসিরনগরে বাইরের কেউ যেন অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারে, সেজন্য ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইউনিভার্সিটির পক্ষ থেকে সবগুলো হল থেকে টাকা কালেক্ট করছি সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে, এখানে যারা এফেক্টেড তাদের টাকাটা দেওয়ার জন্য। অশোকগঞ্জ ঢোকার পথে ওখানে আমরা কিছুক্ষণ ছিলাম, সেখান থেকে তারপর প্রশাসনের সম্মত অনুমতির একটি ছিল, তারপর আমরা কন্ট্রাক্ট করে প্রশাসনের অনুমতি নিয়ে পুলিশ আমাদেরকে সম্পূর্ণ প্রোটেকশন দিয়ে এখানে নিয়ে আসছে। প্রশাসনের কথা ছিল আমরা টোটাল বাসটা নিয়ে আসবো না, ওনারা আমাদের ১৪ জনের একটা টিম করে নিয়ে আসছে। পুলিশ কাউকে আটকায় নাই, বাট আমরা যাচ্ছি এলাকার মধ্যে যেন যারা মিট করতে চায় তারা ছোট্ট প্রতিনিধি দল, যদি কোনো অফিসিয়ালি কেউ আসতে চায় ইটস ওকে, আর নয় প্রতিনিধি দলরা যেন এসে এলাকা ভিজিট করে।
মিয়ানমারে মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে মিয়ানমারে রাখাইন সম্প্রদায়ের মুসলমানদের হত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতনের তীব্র সমালোচনা করেন বক্তারা। এ সময় বিশ্ব মুসলিম নেতাদের এ বিষয়ে হস্তক্ষেপের পাশাপাশি বাংলাদেশ সরকারকে শিগগিরই মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জানানোর আহ্বান জানান। হত্যা ও নির্যাতন বন্ধে আগামী 12 ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও করার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হয়। এবার প্রবাসের খবর। মালয়েশিয়ার কুয়ালালামপুরে 19 ও 20 নভেম্বর বাংলাদেশ গ্লোবাল সামিটকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছে আয়োজক সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা। শুক্রবার স্থানীয় ফেডারেল হোটেলের বলরুমে জনাকীর্ণ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইবার সহসভাপতি রানা তসলিম উদ্দিন রানার উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিন, প্রধান উপদেষ্টা আহমেদুস সামাদ জেপি সহ অন্যান্যরা। সামিটের বিস্তারিত তুলে ধরে তারা বলেন, বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের একত্রিত করতেই দীর্ঘদিন থেকে কাজ করছে আইবা। এর অংশ হিসেবেই এবারের এ সম্মেলন। দুদিনের সম্মেলনে বাংলাদেশের বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ ও নিরাপদ অভিবাসন বিষয়ে 4টি গুরুত্বপূর্ণ সেমিনার হবে। এতে প্যানেল স্পিকার হিসেবে থাকবেন বাংলাদেশের মেধাবী স্কলাররা। বাংলাদেশ থেকে সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ। আজকে আরেকবার আপনাদের সকলকে স্বাগতম জানাই। যে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল এবং সেই আমরা সিদ্ধান্ত নেব কিভাবে প্রবাস থেকে আমরা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের সাথে কাজ করতে পারি, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়নে আমরা অংশ নিতে পারি এবং সেই সঙ্গে যেন আমরা একদিন প্রমাণ করতে পারি বিশ্বের বিভিন্ন জাতির মতো বাংলাদেশ বা বাঙালিও একটা উন্নতশীল জাতি নয়, একটা উন্নত জাতি। এবং সেই সঙ্গে যেন আমরা প্রবাসে আর যেতে না হয়, বিদেশে আমাদের করতে না হয়, বা আমরা যেন প্রবাসী না হই, সেটাই হচ্ছে আমাদের এই উদ্যোগের একটা প্রধান উদ্দেশ্য। সংগ্রাম আর গৌরবের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কাতার আওয়ামী যুবলীগ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাজী আশরাফ হোসাইন, শামসুল ইসলাম, শেখ জয়নাল ও সাবের আহমেদ সহ অনেকে। কাতার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী সহ স্থানীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বিএনপি জামাতের হাত থেকে দেশকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে কাজ করে যেতে হবে। বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ও দেশকে পিছিয়ে নিতে একটি চক্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে তাদের মোকাবেলা ও সরকারের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেদ্দা আওয়ামী ফাউন্ডেশন। শুক্রবার ফাউন্ডেশনের আজিজিয়া শাখা আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ফজলুল করিম। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সাইফ, মিজানুর রহমান সাব্বির, HM শাহজাহান সহ আরও অনেকে। বক্তারা বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থান হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। টাকা ছিনতাইয়ের অভিযোগে ট্রাফিক পুলিশের 2 সদস্যকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। শুক্রবার সকালে রাজধানী কারওয়ান বাজার এলাকায় আব্দুল বাসির নামে এক ডিম ব্যবসায়ীর কাছে থাকা 44,000 টাকা ছিনতাইয়ের সময় হাতে নাতে লতিফুজ্জামান নামে এক পুলিশকে ধরে ফেলেন ওই ব্যবসায়ী। সে সময় অপর এক পুলিশ সদস্য পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করা হয়। আটক সদস্যদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। শনিবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। টাকাটা বাইর করছি আর বাম হাতে গাড়ির চাবিটা বাইর করছি। বাইর করে দেখালাম, এই যে স্যার আমার কাছে টাকা আর চাবি। তখন টাকাটা সে টান্দা নিল। নেওয়ার পরে সে বলতে, তোর এখানে গাঁজা আছে, এই আছে, সে আছে। আমি বললাম, না স্যার আমার এখানে গাঁজা নাই, এটা লয়ে গেছে, লয়ে এসে আমার টান মার চলেছে। তখন আমি লাভ দেওয়া দলম, সবাই জোড়ায় ধরছি। অলরেডি অভিযোগ দিয়েছে এবং মামলা হয়ে গেছে। ওই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। রিমান্ড চাওয়া হবে, রিমান্ড কালকে কোর্টে পাঠানো হবে।
আনুষ্ঠানিকভাবে রবি ও এয়ারটেল একীভূত হয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড যাত্রা শুরু করেছে। বর্তমানে কোম্পানির গ্রাহক সংখ্যা ৩ কোটিরও বেশি। একীভূত হলেও এয়ারটেল গ্রাহকরা নম্বর পরিবর্তন না করেই নতুন সব সুবিধা পাবেন বলে জানিয়েছে রবি। অপরদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলছে, এতে টেলিকম খাতে একচেটিয়া ব্যবসা কমবে, বাড়বে গ্রাহক সেবার মান। বিস্তারিত জানাচ্ছেন তানিন মেহেদি। এক বছর ধরে নানা জল্পনা কল্পনা ও বিভিন্ন প্রক্রিয়া শেষে একীভূত হলো দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এয়ারটেল বিলুপ্ত হয়ে রবির অংশ হয়ে যায়। নতুন যাত্রায় রবির বর্তমান গ্রাহক ৩,২২,০০,০০০-এ দাঁড়িয়েছে। সংখ্যায় দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। রবি বলছে, গ্রাহক বাড়লেও কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না তাদের, বরং গ্রাহকরা এখন থেকে আরো বাড়তি নেটওয়ার্ক কভারেজ সুবিধা পাবেন। কাস্টমার স্যাটিসফ্যাকশন দিতে গেলে কিন্তু আমাদের আরো অনেক স্পেকট্রাম দরকার ছিল। আমরা যদি কারেন্টলি বলি রবি এবং এয়ারটেলের, তাদের কিন্তু সাফিসিয়েন্ট স্পেকট্রাম ছিল না বেস্ট কোয়ালিটি সার্ভিস এনশিওর করার জন্য। এই মার্জারের ফলে আমরা কিন্তু বেস্ট কোয়ালিটি সার্ভিস দিতে পারবো। এয়ারটেল কাস্টমার আছে, তাদের কিন্তু কাভারেজ প্রায় 45% বেড়ে যাবে। রবির কাস্টমার বেসরা প্রাইস বেনিফিট পাবে, অন দ্য টপ অফ দ্যাট এডিশনাল কাভারেজ পাবে। অপরদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির মতে, কোম্পানি দুটি একীভূত হওয়ায় গ্রাহক সেবা বাড়ার পাশাপাশি টেলিকম খাতে কমবে একচেটিয়া ব্যবসাও। গ্রাহক এটাতে উপকৃত হবে, কারণ একটা সুস্থ প্রতিযোগিতা হবে। ইনফ্যাক্ট এখানে এই মার্কেটটা একটা ভারসাম্যহীন একটা বাজার ছিল। 016 যেটা এয়ারটেল, এটা আপাতত 2 বছর পর্যন্ত ওনারা এটা চালাতে পারবে। পরে যদি মনে হয় যে এটা আরও প্রয়োজন, সেটা কমিশন সিদ্ধান্ত নিতে পারবে। বাট শেষ পর্যন্ত 016 এটাকে 018 একসময় হয়তো কনভার্ট করতে হতে পারে। 1997 সালে মোবাইল ফোন অপারেটর এয়ারটেল যাত্রা শুরু করে 2010 সালে মালিকানা ও নাম পরিবর্তন করে হয় রবি। অপরদিকে 2007 সালে ওয়ারিদ টেলিকম যাত্রা শুরুর পর 2010 সালেই মালিকানা ও নাম পরিবর্তনের মাধ্যমে এয়ারটেল হয়ে যায়। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানী কাঁচা বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম। উল্টে সপ্তাহখানেক আগের তুলনায় বেড়েছে কয়েকটি সবজির দর। বিক্রেতাদের দাবি, এখনো মৌসুম শুরু হয়নি বলেই বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। এদিকে বাজারে ইলিশের সরবরাহ কমলেও অন্য মাছের আমদানি বেড়েছে, তবে সে তুলনায় দাম কমেনি বলে মনে করছেন ক্রেতারা। দেশে সবজির সবচেয়ে বড় মৌসুম শীত। ষড়ঋতুর চক্রে বছরের এ সময়টাতে ভোক্তাদের নজর থাকে সতেজ সবজি ক্রয়ের দিকে। সে কারণে বিক্রেতারাও দোকান সাজান নানা ধরনের শীতকালীন সবজি দিয়ে। তবে আবহাওয়ায় শীতের আমেজ লাগলেও উত্তাপ কমছে না সবজি বাজারে। পণ্যের সরবরাহ বাড়লে কমবে দাম, অর্থনীতির এমন সূত্রই অর্থহীন কাঁচা বাজারে। ডালা ভর্তি শীতকালীন টমেটো, মূলা, শিম, ফুলকপি আর বাঁধাকপিতে ক্রেতাদের চোখ জোড়ালেও অনেকে মনে করছেন সাধ্যের বাইরে বাজার দর। তরকারি প্রত্যেকটা আইটেম কমপক্ষে 60 টাকা, 60 টাকার নিচে কোনো আইটেম নেই। তো সবজির দাম বেড়ে গেছে, এটা সরকারের আসলে মনিটর করা উচিত। 1 কেজি বরবটির দাম 100 টাকা, 1 কেজি সিসিঙ্গের দাম 70 টাকা, 1 কেজি ঝিঙ্গের দাম 70 টাকা। তখন ওগুলো মিলাই কিনে না দেখা যায় অনেক বিল হয়ে যায়। একই অবস্থা মাছ বাজারেও। রুই, কই, তেলাপিয়া, চিংড়ি সহ অন্যান্য মাছের আমদানি রয়েছে ঠিকই, তবে দাম কমেনি কোনোটিরই। যদিও বিক্রেতাদের দাবি, সরবরাহে ঘাটতি থাকায় কমছে না দাম। মাছ অল্প অল্প ধরা পড়ে, অল্প অল্প আসে ঢাকা শহরে, এই জন্য হলো মাছের দামটা একটু হালকা একটু বেশি। মাছের দামটা কমে যাবে, আবার পুরা মনে করেন সিজনটা আসবে, শীতের সিজনে শোল, কই মাছ, শিং মাছ এটি আসলে আবার একটু দাম কমবে। সব মাছই পাওয়া যায়, কিন্তু দাম অনেকটা বেশি আগের চেয়ে। গত সপ্তাহে যা দেখলাম বা এর আগে যা দেখলাম, এখন সরবরাহ আছে ঠিকই, কিন্তু দামটা অনেক বেশি মনে হচ্ছে। অবশ্য কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা আর খাসি বিক্রি হচ্ছে 650 টাকায়। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 1 বছর পূর্ণ করল বেসরকারি বিনোদনমূলক চ্যানেল দীপ্ত টিভি। দিনের প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন উপলক্ষে নেয়া কর্মসূচির উদ্বোধন করেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান। এ সময় কর্মকর্তা, কর্মচারী ও অতিথিরা উপস্থিত ছিলেন। বর্ষপূর্তিতে দীপ্ত টিভিকে শুভেচ্ছা জানান সময় মিডিয়া লিমিটেডের পরিচালন প্রধান আক্তার বাবু সহ প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। এছাড়া দিনটি উপলক্ষে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
মঞ্চস্থ হলো শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে লেখা নাটক মনির চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উদ্বোধনী শো মঞ্চন হয়। নাটক শুরুর আগে মনির চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় মনির চৌধুরীর জীবন থেকে দেশপ্রেমের শিক্ষা নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তারা। প্রবীর দত্তের রচনা ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। দেশের বাইরের খবর, নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের ভারতের বিরোধী দলগুলোর দাবি নাকচ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ব্যাংকগুলোতে গ্রাহকের চাহিদার চেয়ে বেশি অর্থ সরবরাহ করা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে প্রায় 22,000 এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যাবে। এদিকে কালো টাকার মালিকদের ভাড়া করা দালালরাও নোট বদলের জন্য ব্যাংকে ভিড় করায় অনাকাঙ্ক্ষিত চাপ বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। রাজধানী নয়াদিল্লির কাঁচামাল বেচাকেনার সবচেয়ে বড় পাইকারি বাজারের বৃহস্পতিবারের দৃশ্য এটি। ক্রেতাশূন্য বাজারে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। 8 নভেম্বর থেকে 500 ও 1000 টাকার পুরনো নোট বাতিলের সরকারি সিদ্ধান্তে ভারতে পণ্য লেনদেনে দেখা দিয়েছে চরম মন্দাভাব। আর এতে আর্থিক টানাপোড়েনের মুখে পড়েছেন শ্রমজীবীরা। আমার কাছে একটা 500 রুপির নোট আছে, কিন্তু টমেটো কিনতে গেলে এ নোটে বিক্রি করছে না মালিকরা। এটা বড় ধরনের সমস্যা তৈরি করেছে। কৃষকরা বড় নোট নিতে চাইছেন না। এগুলো ব্যাংকে বদল করে ছোট নোট চাইলেও তা পাওয়া যাচ্ছে না। পরিবহন মালিকদেরও টাকা পরিশোধ করতে বেগ পেতে হচ্ছে। এমন অবস্থায় নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারে বৃহস্পতিবার সরকারকে 3 দিনের আলটিমেটাম দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ দাবি নাকচ করে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, কালো টাকার বিরুদ্ধে সরকারের এই লড়াইয়ে একাত্মতা প্রকাশের পরিবর্তে অসহযোগিতামূলক আচরণ করছে বিরোধী দলগুলো। কালো টাকা দৌরাত্ম্য বন্ধে সরকারি অভিযানের বিরুদ্ধে দাঁড়িয়ে বিরোধী দলগুলো কি অর্জন করতে চাইছে তা আমার বোধগম্য নয়। নোট বাতিলের মাধ্যমে দেশের অর্থনীতিকে পরিচ্ছন্ন করতে চাই আমরা। একটি জাতীয় রাজনৈতিক দল হিসেবে প্রধান বিরোধী দল কংগ্রেসের উচিত সরকারকে সমর্থন করা। নোট বাতিল ইস্যুতে গ্রীষ্মকালীন পার্লামেন্ট অধিবেশনের প্রথম দিনের মতো বৃহস্পতিবারও সরকারের সমালোচনায় সরব ছিলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। নোট নিয়ে আলোচনার জন্য সংসদ মুলতবির প্রস্তাব গৃহীত না হওয়ায় ক্ষোভ জানায় তারা। জাহিদুর রহমান, সময় সংবাদ। খেলার খবর, আবারও হেরেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে 9 উইকেটে বিধ্বস্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 122 রান করে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুন আর শেহজাদের ব্যাটিংয়ে 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নাঈম ইসলামের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় 8 রানেই ইমরুল কায়েসকে হারায় কুমিল্লা। লিটন দাসও প্রত্যাশা মেটাতে পারেননি। মাত্র 4 রান করে আনোয়ার আলীর রান আউটের ফাঁদে ধরা দেন তিনি। 21 রানে 2 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া কুমিল্লাকে টেনে তোলেন শাহজাদ ও স্যামুয়েলস জুটি। তবে দলীয় 85 রানে শেহজাদকে ফিরিয়ে দুজনের 64 রানের জুটি ভাঙেন আনোয়ার আলী। 52 রান করে শেহজাদ আউট হলেও স্যামুয়েলসেও ফেরেন 52 রানে। শেষ পর্যন্ত 5 উইকেটে 122 রানে থামে কুমিল্লার ইনিংস। 123 রানে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সম্মুখে হারায় রংপুর রাইডার্স। তবে আফগান মোহাম্মদ শেহজাদের অপরাজিত 52 ও মিথুনের 45 রানে মাত্র 1 উইকেট হারিয়ে দারুণ জয় পায় নাঈম ইসলামের দল। এদিকে শুক্রবার দিনের প্রথম ম্যাচে 4 ম্যাচ পর জয়ের দেখা পেল চিটাগাং ভাইকিংস। মোহাম্মদ নবীর ব্যাটিং তাণ্ডবের পর তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা 5 উইকেটে রাজশাহীকে 19 রানে হারিয়েছে তামিম ইকবালের দল। আগে ব্যাট করে 5 উইকেটে 190 রান করে চিটাগাং। জবাবে 171 রানে শেষ হয় রাজশাহীর ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 17 রানে মিরাজের শিকার হন তামিম। ভালোই খেলতে থাকা ডোয়াইন স্মিথকে ফেরান আবুল হাসান রাজু। ইলিয়ট জহুরুল ইসলাম দ্রুত ফিরে গেলেও এনামুল বিজয় ও মোহাম্মদ নবীর ব্যাটে বড় সংগ্রহ করে চিটাগাং। পঞ্চম উইকেটে তারা যোগ করেন 105 রান। বিজয় 50 রানে আউট হলেও
6টি করে 4-6 37 বলে 87 রানে অপরাজিত থাকেন নবী। শেষ পর্যন্ত চিটাগাংয়ের স্কোর দাঁড়ায় 190 রান। জবাবে মমিনুল জুনায়েদের ব্যাটে ভালো সূচনা করলেও তা ধরে রাখতে পারেনি রাজশাহী। মমিনুল 22 রানে আউট হন। এবারে আসরে প্রথম ম্যাচে জুনায়েদ সিদ্দিকী 38 রান করে ফিরে গেলেও ব্যক্তিগত 46 রানে সাব্বির আউট হওয়ার পর তাসকিনের আগুন বোলিংয়ের সামনে আর কেউ দাঁড়াতেই পারেনি। রাজশাহীর ইনিংস থামে 171 রানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের ঐক্যমতে কমিশন গঠনের পরামর্শ বেগম খালেদা জিয়ার। সংবিধানের বাইরে কিছুই হবে না বলল আওয়ামী লীগ। নারায়ণগঞ্জে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সেলিনা হায়াত আইফি। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আগ্রহী প্রার্থীরা। নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ তুঙ্গে। 2 সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ঘোষণা এলেও বাস্তবায়ন নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। চাহিদাপত্র পেলেই পাঠাতে প্রস্তুত সরকার, জানালেন মন্ত্রী। শনিবার শুরু হচ্ছে সামুদ্রিক মাছ জরিপ। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজি ও দেশি মাছের সরবরাহ বাড়লেও কমছে না দাম। মৌসুম পুরোপুরি শুরু না হওয়ার অজুহাত বিক্রেতাদের, দাবি অযৌক্তিক বলছেন ক্রেতারা। এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।